10, 11। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা আসলে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, 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 ফাইন। আশা করি সব ঠিক আছে। গুড। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই একটু জয়েন হয়ে যাও, আমি একটু সবাইকে দেখতে চাই। সবাই একটু জয়েন হয়ে যাও, আমি একটু সবাইকে দেখতে চাই। ওকে, ফাইন। আশা করি ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, ওকে, গুড। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবাই দেখতে পাচ্ছ, তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা 26 ব্যাচের আমাদের নতুন একটা পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে অর্ধাঙ্গী। তো অর্ধাঙ্গী এইটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আশা করা যায় যে তোমরা যদি পুরোটা ক্লাস যদি করো, যদি আমাদের এটার উপর 2টা পর্ব হবে, আমরা 2টা পর্বে এটাকে বিন্যস্ত করেছি। এই কারণে এটাকে 2টা পর্বে বিন্যস্ত করেছি যে যাতে করে তোমাদের পড়ার স্পিডটা যাতে ঠিক থাকে। ওকে, এই জন্য। ঠিক আছে, ওকে। তো দেখো তো সবকিছু ঠিকঠাক লাগতেছে কিনা এবং খুব চমৎকার লাগতেছে। আমি বোর্ডে দেখতেছি যে আহ, কি মানে জোস লাগতেছে। আসলে কি বাস্তবে কি জোস লাগতেছে নাকি? বাহ, আজকের ক্লাস একটু বেশি আই রে, কি বলো, ছি ছি, লজ্জা লাগতেছে। অনেক প্রচেষ্টার পর মানে সেরা একটা লাইটিং সেটআপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার টার্গেট ছিল যে আমি এরকম একটা মানে আমার ক্লাসের ডেকোরেশন হবে এমন যে পোলাপাইন ক্লাসে আসলে আর বাইরে মন চাইবে না যে ভাই এইভাবে তো আর পড়ি নাই, এইভাবে এত সুন্দর চমৎকার সেটআপ এটা তো আমি আর কোনো প্ল্যাটফর্মে দেখি নাই। এটাই তো চাই। ঠিক আছে, আচ্ছা, এটাই চাই আমি। ওকে, গুড। ঠিক আছে, দেখো 180 80 হয়, 180 লাগে আজকে। এখানে দেখো কোয়ালিটিতে যাও, 1080, সরি 180 না, 1080 দিয়ে ক্লাস দেখো। যাদের নেট স্পিড ভালো তারা 1080-তে দাও, যার নেট স্পিড যেমন সে। ঠিক আছে, ওকে, ভাবি অন্যরকম নাকি? আচ্ছা, এইবার আসো। এখন থেকে তোমাদের যতগুলো ক্লাস হবে এই শেপের উপর ক্লাস হবে, এই শেপটা, হ্যাঁ। এটার উপর হেডলাইন দেওয়া থাকবে, এই পাশে লেখা থাকবে বাংলাবাজ। মানে বাংলাবাজ মানে কি, তানভীর ভাইয়া, বুঝছো? আর এই পাশে এটা গদ্য না পদ্য না ব্যাকরণ কি ওইটা লেখা থাকবে। আর বাকি টেক্সট গুলো আমরা এরকম এখন থেকে খুবই স্টাইলিশ হয়ে যাচ্ছি, সময়ের সাথে সাথে অনেক আপডেট হয়ে যাচ্ছি। নর্মাল কোনো ফন্ট না, ফন্ট হবে স্টাইলিশ, অর্ধাঙ্গী, বাংলাবাজ, পাঠ পরিচিতি, ডিফারেন্ট ডিফারেন্ট, মানে খেলা অন্যরকম হবে। ঠিক আছে, টাকা লাগুক সমস্যা, টাকা দিবে কে? তানভীর ভাইয়া, কারণ তোমরা আমাকে আগে টাকা দিয়ে দিছো। তো কি, খেলাটা হবে অন্যরকম, বুঝছো? টাকা বিষয় না, বিষয়টা হচ্ছে কি জিনিসটা সুন্দর হতে হবে। টাকা যাক, টাকা ঢালবো, কোনো সমস্যা নেই, কারণ তোমরা অলরেডি টাকা ঢেলে দিয়ে কোর্সে ভর্তি হয়েছো। আচ্ছা, এবার চলো আমরা শুরু করি। অর্ধাঙ্গী মানে কে বলো? অর্ধাঙ্গী, অর্ধাঙ্গিনী, এই শব্দগুলোর সাথে তো পরিচিত। অর্ধাঙ্গী মানে কে? বউ, তাই না? এখন
অর্ধাঙ্গী শব্দের অর্থ হচ্ছে যে অর্ধেক অঙ্গ, যেমন যে ধরো এইটা হচ্ছে জামাই, তাই না? আঁকতে পারি না, আচ্ছা এমনি বুঝে, ধরো এটা হচ্ছে তানভীর, আমি সে, হ্যাঁ। এখন আমার যে না, আমার দিয়ে উদাহরণ দিব না তোমরা, আমার দিয়ে উদাহরণ দিব না, ক্লাস কাটে আমার দিয়ে উদাহরণ দিলে। তো পুরুষ, কোন একজন পুরুষ সে বিবাহ করার পরে তার শরীরের অর্ধেক অঙ্গ, যেমন ইম্পর্টেন্ট, মানুষের শরীরের অর্ধেক অঙ্গ ছাড়া কি মানে তাকে কল্পনা করা যায়? অর্ধেক অঙ্গ এটা খুব ইম্পর্টেন্ট না? ধরো শরীরের এই পার্ট আছে, এই পার্ট না। তো আমাদের এই ভারতীয় উপমহাদেশে নারীদেরকে সাধারণত বলা হয় যে নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক, এই জন্য বলা হয় অর্ধাঙ্গী বা অর্ধাঙ্গিনী। তাহলে অর্ধাঙ্গিনী মানে কি? যে নারী পুরুষের শরীরের অর্ধেক, ঠিক আছে? এটাই কি বলে? আজকে বাসায় আব্বা আম্মা আছে, বুঝছো, দরজাটা ওই জন্য আটকে দিলাম যাতে বাইরে সাউন্ড না যায়। ওকে, তো তাহলে বুঝতে পারতেছ। এখন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি একজন আলোচিত এবং একজন সমালোচিত লেখক। আমরা আজকে তাকে নিয়ে আলোচনা করব। তো তিনি নারীদেরকে এই অনেক মোটিভেটেড করছে, যা আসো তোমরা ঘর থেকে বেরিয়ে আসো, তোমাদেরকে যুদ্ধ অবতীর্ণ হতে হবে, চাকরির যুদ্ধে। ব্যাপক ভালো কাজ করছে, কিন্তু তার লেখা তৎকালীন সময় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, কারণ তার লেখাগুলো অনেকটা ইসলামিক চিন্তাধারার বাহিরে চলে যেত। অধিকাংশ লেখাগুলো তিনি নারীবাদী, নারীদেরকে নিয়ে লিখছেন। এই লেখাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়েছে এবং ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তিনি সমালোচনা করেছেন তার লেখার ভিতর। আমরা এখানে পড়তে গেলেও পাবা, সেখানে পড়তে গেলেও আমরা আস্তে আস্তে পাবো, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এখন আমরা একটু চলো এটার পাঠ পরিচিতিটা একটু পড়ে নিই। তো পাঠ পরিচিতির ভিতরে আমরা দেখি বেগম রোকেয়া সাখাওয়াত অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ ও 20 শতকের গোড়ায় ভারতবর্ষ পুরুষ শাসিত সমাজ জীবনে সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা, হ্যাঁ, দুর্বহ জীবন, মানে তাদের যেই জীবনের যেই সীমাবদ্ধতা, তাদের জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই ছিল না, পুরুষটা তাদেরকে সেই সময় কেবল ব্যবহার করত ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। তাহলে বুঝতে পারতেছ, এখন তুমি সেই সময়ের সাথে মিলালে, হ্যাঁ, লেখিকা যে এই ঘটনাগুলো বলেছেন, এই ঘটনাগুলো যে একেবারে ভুল ভিত্তিহীন এটা না। সেই সমাজ ব্যবস্থা আর আজকের সমাজ ব্যবস্থা পার্থক্য আছে। সেই সময় পুরুষ নারীকে কন্ট্রোল করতো, আর আজকের এই যুগে এসে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তার লেখাগুলো তিনি উইথড্র করতেন যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এখন নারী পুরুষকে কি করে? শাসন করে। তাহলে প্রেক্ষাপট কিন্তু উল্টে গেছে, এবং এই উল্টে যাওয়ার পিছনে তার ভূমিকা কিন্তু অনেক আছে। মেয়েরা আসতে যাইতে তাকে 10 বার সালাম দিবা, কারণ এই নারী লেখার কারণে তুমি আজকে পুরুষের নিয়ন্ত্রণ করতে পারতেছো। একটা সময় কিন্তু এটা ছিল না। নারীরা ঘরের ভিতর থাকতো, সেখানে পড়াশোনা করতো, বাইরে বের হওয়া নিষেধ, প্রেম প্রীতি এগুলো তো অনেক দূরে। তো তোমাদেরকে ঘর থেকে বাইর করে আনার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তিনি হচ্ছে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি সবচেয়ে বড় অবদান রাখছেন, বুঝছো? আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি। এরপর বলেছে যে অত্যন্ত ব্যথিত হৃদয় বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তি প্রধান এই রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষা আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন সমাজে যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না, তার কারণ পরিবার ও সমাজ জীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থায়। এজন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন। এ রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত, ধীর ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন, তাতে তার মন্তব্য আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই। এই হচ্ছে বিষয়। তো চলো এবার আমরা শুরু করে দিই, মূল পাঠ পরিচিতিটা আমরা একটু শুরু করে দিই, বুঝছো? আচ্ছা ফাইন, তো আমরা চলো শুরু করি। ওয়াও, মানে টু বি মানে অনেস্ট, আজকের ক্লাস আমার কাছে অন্য সব দিনের থেকে বেটার মনে হয়েছে। অন্য সব দিনের থেকে আমার কাছে মনে হয় যে আজকের ক্লাসের লাইটিং অনেক 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 বেস্ট, আলহামদুলিল্লাহ।
তো একটা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আছে, খুব মানে নাম করা খুব ভালো প্ল্যাটফর্ম। তো তাদের লাইটিং সেটআপটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে অনেক বলতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে মানে এটা অনেক বেস্ট, মানে বেস্ট। তো তাদেরকে আমি মানে আমি চাই যে তাদের থেকেও আমি আর একটু বেস্ট করি। তো এই জন্য আমার প্রায় 2.5 মাস ধরে আমি এটার পিছনে খাটতেছি। প্রত্যেকদিন দেখবা যে মানে ক্লাসে কোনো মাঝখানে তোমাদের বেশ কয়েকটা ক্লাসও মিস হয়েছে এই কারণে, সেটআপটা করতে গিয়ে। তো নতুন করে একটা সেটআপ আনলে অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু। তো চেষ্টা করছি যে আরো ভালো কিভাবে করা যায়, ওই জন্য আর কি। আচ্ছা, তো এইবার আসলে আমরা এখানে চলি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা এবার আসলে আমরা এখানে চলে যাই। ওকে, এরপর বলছে যে হ্যাঁ, এরপর বলছে যে কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। এখন ডাক্তার যদি রোগী দেখতে চায়, তাহলে রোগ জেনেই তো তাকে প্যারাসিটামল দিতে হবে। তাকে মানে তার হচ্ছে ডায়রিয়া, তারা কি মাথা ব্যথার ওষুধ দিলে হবে না। তো এই জন্য বলছে যে আগে রোগ নির্ণয় করতে হবে। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। এখানে অবলা জাতি বলতে বোঝানো হচ্ছে নারী জাতিকে। কাকে? নারীকে। অর্থাৎ নারী জাতি তাদের উন্নতি তারা কিভাবে করবে এটা জানার আগে আমাদেরকে এটা জানতে হবে তাদের অবনতির চিত্র কি, মানে তারা আসলে কিভাবে পিছিয়ে আছে এইটা আগে দেখতে হবে। এন্ড এরপর হচ্ছে আমরা তারপর কথা বলবো যে কিভাবে তারা উন্নতি করবে। আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক, মানে মূলত বেগম রোকেয়ার আরেকটা প্রবন্ধ ছিল, যে প্রবন্ধের নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি। তো এই প্রবন্ধে ভাগিনীদেরকে জানাইছি, ভাগিনীদিগণকে জানাইছি যে আমার একটা রোগ আছে, দাসত্ব। সেটা কি? দাসত্ব মানে এখানে বুঝাচ্ছে যে মানে সবাইকে আমি জানাইছি যে আমার একটা দোষ আছে। দোষটা কি? দাসত্ব, মানে নারীদের একটা দোষ আছে, সেটা হচ্ছে নারীরা দাস হয়ে থাকে। সে রোগের কারণ অবস্থা কতক পরিমাণে তো পূর্বে বর্ণনা করা হইয়াছে। অর্থাৎ আমার সেই গ্রন্থে এই ব্যাপারটাকে আমরা আমি আলোচনা করেছি। এক্ষেত্রে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। ঔষধ পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে। ঔষধ পথ্য মানে হচ্ছে ঔষধ, মানে ঔষধপত্র এটাকে বলে। তাহলে এই জিনিসটা এখানে বলতেছেন যে তিনি আগে প্রথমে এটা নিয়ে আলোচনা করতেছেন। এইখানে গোরা পর্দা প্রিয় ভগ্নীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। অর্থাৎ যারা গোরা পর্দা প্রেমী, এখন এই জিনিসগুলো আসলে সুন্দর না, মানে এই ভাষাগুলো সুন্দর না। ইসলামিক ফিলোসফি অনুযায়ী এই ভাষাগুলো সুন্দর না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে ভাষা, এই ভাষাগুলো সুন্দর না। যেমন এইখানে গোরা পর্দা প্রিয়, এখন নারীরা পর্দা করবে, দ্যাটস ইট। এখানে গোরা পর্দা কি? গোরা পর্দা বলে কিছু আছে? এটা নারী পর্দা করবে, তার মুখ ঢাকা থাকবে, তার হাত ঢাকা থাকবে, তাই না? স্বাভাবিক। সে বোরকা পরবে, সে এমন ভাবে সে ঢিলা ঢালা বোরকা পরবে যাতে তার শরীরের আকৃতি যাতে বোঝা না। এখানে গোরা পর্দা আবার কি, তাই না? তো গোরা পর্দা বলতে কিছু না। এখন আবার কি বলে? মডার্ন মুসলিম। তাহলে মডার্ন মুসলিম কি? মুসলিম তো মুসলিম। এখন মডার্ন মুসলিমের ভিতরে কি মানে মুসলিমের ভিতরে কি মডার্ন মুসলিম আর একটা ওল্ড মুসলিম, এটা হয়? তো এই জন্য পর্দাই, এটা আবার গোরা পর্দা কিছু নাই। পর্দা করলে পরিপূর্ণভাবে পর্দা করতে হবে। এখনকার মেয়েরা বোরকা পরে, কিন্তু বোরকা পরে এমন বোরকা পরে যে বোরকা মানে ওই জামা পরলে বোরকা পরার থেকে মানে জামা বোরকাই পরে, কিন্তু জামা পরলে ওরা আর একটু সুশীল দেখা যায়। বোরকা যদি পরে, বোরকা খালি নামে পরে, বোরকার মধ্যে যা স্টাইল, যা জাকানাকা মারে, এটা দিলে তো বেটা এমনি ওর দিকে আর তাকাইবো। এমন বোরকা পরে লাভ আছে বলো? তো এখন সেই জিনিসটা বলছে যে গোরা পর্দা প্রিয় যারা, মানে যারা অধিক বেশি পর্দা প্রেমী যেসব নারীরা, তাদের অবগতির জন্য তিনি দুইটা কথা বলতেছেন। তো আমি আবার বলছি এই কথাগুলো ইসলামিক ফিলোসফির সাথে এই কথাগুলো মানে সুন্দর না, বেমানান কথা। ঠিক আছে? পর্দা প্রেমী কি? এখন যারা পর্দা, মুসলিম নারী সে পর্দা করবে। এখানে পর্দা প্রিয় এই কথাটা বললে খারাপ দেখায় না? এখন তোমার কেউ যদি বলে যে তুমি তো নামাজ প্রিয়, তাহলে এই কথাটা কেউ খোঁচা দিয়ে যদি বলে, এটা কি যায়? এরকম আর কি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। অবরোধ প্রথা মানে হচ্ছে নারীদেরকে ঘরের ভিতরে আটকে রাখা। এইটার জন্য আমি দাঁড়াই নাই। দণ্ডায়মান মানে হচ্ছে এইটার জন্য আমি দাঁড়াই নাই যে নারীদেরকে ঘরের ভিতরে রাখতে, মানে নারীদেরকে ঘরের ভিতরে রাখা যাবে না, এই কথার জন্য আমি দাঁড়াই নাই। কেউ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ দ্বারা আর কোন উদ্দেশ্য দেখিতে পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই। এবার লেখক বলতেছেন তিনি একটা গ্রন্থ লিখেছেন যেটার নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি, যেটার কথা আমরা একটু আগে পড়েছি। তো বলছে এই লেখাটা লেখার পর অনেক সমালোচনার মুখে পড়েছেন তিনি, ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এখন
এই সমালোচনার মুখে পড়ার পর তিনি বলছেন, কেউ যদি মনে করে এই লেখার মধ্যে আমি পর্দা বিদ্বেষ মানে পর্দার প্রতি বিদ্বেষ ছড়াইছি, তাহলে সে আমার লেখা বুঝতে পারে না, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়েন নাই। ওকে, সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে, সকল সমাজের মহিলাগণই কি অবরোধ বন্দিনী থাকেন, অর্থাৎ বলতেছে যে এটা আসলে সকল সমাজের ক্ষেত্রে প্রযোজ্য না, সকল সমাজের মহিলারা অবদ্ধ থাকেন এটা বলছে। অথবা তাহারা পর্দানশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি, অর্থাৎ বলতেছে যে অনেকেই আছে যারা পর্দাশীল না, কিন্তু আমি তো তাদেরও সমালোচনা করছি, খালি যে যারা পর্দার সমালোচনা করছি এটা না, আমি সকল শ্রেণীর মানুষের সমালোচনা করছি, আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়েছি, অর্থাৎ আমি শুধু পর্দার আলোচনা করছি এটা না, মানসিক ভাবে নারীরা যে পর্দা করে ঘরের ভিতরে থাকে সেটার আলোচনা করি নাই, নারীরা মনের দিক থেকেও পুরুষের দাস হয়ে থাকে আমি সেটারও আলোচনা করছি। এবং পরে সেই নতুন চলাচল চালচলন সহিয়ালয় তাহারই দৃষ্টান্ত স্বরূপ পাশি মহিলাদের পরিবর্তিত অবস্থায় উল্লেখ করিয়াছি। ওকে, এরপর বলছে পূর্বে তাহারা ছত্র মানে কি ছাতা, ছত্র ব্যবহারের অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বাড়াবাড়িতে সীমা লঙ্ঘন করিয়াছে, তবুও তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন ফার্সি মানে হচ্ছে ইরানি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, অর্থাৎ আগে একটা সময় ফার্সি মানে কি ইরানি নারীরা অনেক পর্দা করতো, তো এখন তাদের পর্দা মোচন হয়েছে, এখন অতটা তারা পর্দা প্রেমী না, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয়েছে কি, অর্থাৎ তারা তো এখন পর্দা করে না, এখন কি তারা কি মানসিক দাসত্ব থেকে বের হতে পারছে না, এখনো তারা ওই পুরুষদের গোলামি থেকে গেছে। আমি কথাগুলো লেখকের সাইকোলজি থেকে বলতেছি, মানে তিনি কি বুঝাতে যাচ্ছেন সেই সাইকোলজি থেকে বলতেছে। ওকে, তো তিনি বলতেছেন যে সেই নারী মানে পর্দা করলেই যে দাসত্ব, পর্দা না করলে দাসত্ব থাকে না এটা না, অর্থাৎ দাসত্ব তোমাকে বাহিরের দিক থেকে হতে হবে, ভেতরের দিক থেকেও তোমাকে দাসত্ব মুক্ত হতে হবে, অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা ছাড়িয়াছেন তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না। ফার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীগণকে পর্দার বাহিরে আনিয়াছে, অর্থাৎ বিলাতি যারা ইংরেজ যারা আছে তাদেরকে অনুসরণ করতে গিয়ে ইরানের পুরুষরা নারীদেরকে পর্দা থেকে বের করে আনছে। ইহাতে অবলাদের জীবন শক্তি তার কিছু পরিচয় পাওয়া যায় না, অর্থাৎ তাদেরকে পর্দা থেকে বের করে আনছে, কিন্তু ইহাতে নারী জাতি যে দাসত্ব মুক্ত হয়েছে, পুরুষের দাসত্ব মুক্ত হয়েছে এরকম হয় নাই। তাহারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই আছেন, অর্থাৎ তারা আগেও নিষ্ক্রিয় ছিল এখনো নিষ্ক্রিয়, তাদের প্রয়োজন, তাদের মতামত ভ্যালুলেস, নারীদের মতামত সমাজে ভ্যালুলেস, ঠিক আছে এটা। ওকে, আচ্ছা, এরপর বলছে কি পুরুষ যখন তাহাদিগকে অন্তপুর মানে হচ্ছে ঘরের মধ্যে অন্তপুরে রাখিতেন তাহারা তখন সেইখানে থাকিতেন, আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন তখনই তাহারা পর্দার বাহির হইয়াছেন। ইহাতে রমণী কুলের বাহাদুরি কি, অর্থাৎ পুরুষ যখন মন চাইছে তারা ঘরের ভিতরে রাখছে, পুরুষ যখন মন চাইছে তারা ঘর থেকে বাইর করে আনছে, এইটা নারী জাতির কি ক্রেডিট? এখন একটা নারী জাতিকে যদি ঘর থেকে বাইরে আসে এটা তার ক্রেডিট না, কারণ তার স্বামী তাকে বের করে আনছে, সে নিজ থেকে বের হয়ে আসে নাই। তার মানে বুঝতে পারতেছো তিনি কোন দিকে নেবে, যে স্বামী যাই বলুক, স্বামী বাইরেতে বললে বাইরে বো, এটা না, স্বামী ঘরে থাকতে বললে ঘরে থাকতে হবে এরকম না, তুমি নিজের থেকে যখন বাইরে আসতে পারবা তখন তুমি আত্মনির্ভর হতে পারবা। অথচ বিবাহের পর প্রত্যেকটা নারীর উপর মানে মহিলার উপর, প্রত্যেকটা মেয়ের উপর তার স্বামীর আদেশ পালন ফরজ, কি ফরজ। তো এইভাবে তার লেখাগুলো একটু মানে অন্য লাইনে চলে গেছে আর কি, বুঝছো? তো বলছে এইটার মধ্যে রমণী কুলের বাহাদুরি নাই, কারণ তারা তো নিজের ডিসিশনে তারা ঘর থেকে বের হয়ে আসে নাই। এরপর বলছে খেয়াল করো, এরপর বলছে এখানে একটা জিনিস বলছে যে ক্রিস্টোফার বা কলম্বাসের কথা বলছে, মূলত এটা হচ্ছে আমেরিকার আবিষ্কারক, বিখ্যাত ইতালি একজন নাবিক ছিলেন। তো এখানে সেই কলম্বাসের কথা বলছে, যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃত সংকল্প, অর্থাৎ যখন তিনি আমেরিকা আবিষ্কার করছে এবং আমেরিকা আবিষ্কার করতে যখন তিনি সংকল্পবদ্ধ হন, প্রতিজ্ঞাবদ্ধ হন, তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি, অর্থাৎ তখন তো লোকে তাকে বলছে পাগল, তাকে কি পাগল বলে নাই? বলছে নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই আর কি, অর্থাৎ এটাও পাগলামি। বলছে নারী আপন সত্য, নিজের যেই সত্য সেটাকে স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, বুঝতে পারছো? অর্থাৎ নারীরা পুরুষদেরকে কোন একটা নারী, সে নারী যদি পুরুষদেরকে কি করে, নারী পুরুষদেরকে যখন মেনে নেয় তখন সেই জিনিসটাকে বলছে বাতুলতা। পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। এবার বলতেছে পুরুষ স্ত্রীর প্রতি যা কি সম্মান দেখান, এই সম্মানে আমি তৃপ্ত নয়, আমি আরো বেশি সম্মান ডিজার্ভ করি। লোকে কালী শীতলা প্রভৃতি রাক্ষস প্রভৃতি দেবীকে ভয় করে,
পূজা করে, অর্থাৎ লোকজন কালী দেবীর পূজা করে, শীতলা দেবীর পূজা করে, হ্যাঁ সত্য। কিন্তু সেই রূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? অর্থাৎ সব দেবী তো পূজা লাভ করে না, সেটা বলতেছে। তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন, রমণী কালী না রাক্ষসী মুন্ডা মালিনী। ওকে, আচ্ছা। এরপর বলছে নারীকে শিক্ষার দেবার জন্য গুরুকুল সীতা দেবী, হ্যাঁ সীতা মানে এখানে সীতার কথা বলতেছে, যে সীতাকে, সীতা তো বুঝোই যে রামায়ণের একটা উল্লেখযোগ্য চরিত্র, যে রামায়ণে বর্ণিত মিথিলা রাজ জনকের কন্যা ও রামচন্দ্রের পত্নী, ঠিক আছে, মানে রামচন্দ্রের বউ, রামের বউ। এখানে সীতার কথা বলতেছে, যে আদর্শ রূপে দেখিয়ে থাকেন, অর্থাৎ হিন্দু সমাজে যারা আছেন তারা রামের বউ স্ত্রী, রামচন্দ্রের স্ত্রী সীতাকে তারা মানে আইডল মানে নারীরা। সীতা অবশ্যই পর্দানশীল ছিলেন না। এরপর বলছে যে সীতা কি পর্দানশীল ছিলেন? ছিলেন না। মানে সীতা কি পর্দা করতেন না? করতেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়ী, সহচারী, ঠিক আছে, মানে তিনি অর্ধাঙ্গী, অর্ধেক রানী, প্রণয়িনী মানে প্রেমিকা, সহচারী মানে যিনি একসাথে থাকেন, হ্যাঁ। আর রামচন্দ্রের প্রেমিক, আর রামচন্দ্র প্রেমিক, অর্থাৎ রামচন্দ্রের কথা তো বুঝতে পারে ধার্মিক সবই। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করেছে তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোন বালক যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ ঠিক সেই রূপ। মানে তিনি শুধু মুসলমানদের পর্দা নিয়ে কথা বলে নাই, তিনি হিন্দু ধর্মে যেই রাম সীতার যে ঘটনা আছে সেই ঘটনাকেও তিনি টেনে আনছেন। বলতেছে রাম সীতার সাথে যে আচরণ করেছে এইটা এমন আচরণ যে আমরা পুতুলের সাথে যেমন খেলি, যেভাবে খেলতে মন চায় এইরকমটা হয়েছে। বালক ইচ্ছা করিলে পুতুলের প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে, পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছে তাহার প্রতি খড়গ হস্ত মানে তাকে মানে মারতে পারে, তাকে ধরতে পারে, হইতে পারে, হারানো পুতুল ফিরে পাইলে আহ্লাদে আটখানা হয়ে যেতে পারে, অর্থাৎ হারানো পুতুলটা যখন ফিরে পায় তখন সে খুব আনন্দিত হয়ে যায়। আবার বিনা কারণে রাগ করিয়া পুতুলটা কাদায় ফেলিয়ে দিতে পারে, অর্থাৎ একটা পুতুলকে হারাই গেলে, চোরে নিয়ে গেলে আমরা খুব দুঃখ পাই, আমাদের একটা খেলার পুতুল। আবার পুতুলটা মাঝে মধ্যে জিদ উঠলে আমরা নিজেরাই কি করি, কাদায় মেরে ভেঙে ফেলি, মাটিতে ভেঙে ফেলি। কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না। পুতুল কি বালকের কিছুই করতে পারে? পুতুল বালকের কিছুই করতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। তারপর বলছে যে কি, বালক তাহার পুতুল স্বেচ্ছায় আনলে উৎসর্গ করিতে পারে, পুতুল পুড়িয়া গেলে দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি দূষরিত হইয়া উচ্চ স্বরে কাঁদিতে পারে। ওকে, তো এইবার আসে আমি এই পুরো জিনিসটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। রাম যখন, খেয়াল করো, রাম যখন স্ত্রী সীতাকে, রাম সীতা বনবাসে যায়। এখন বনবাসে যাওয়ার কথা ছিল, মানে বনবাসে মানে এটা দ্বারা এটা বুঝাচ্ছে যে রাম যখন যা করতে চাইছে সীতার কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু রামের দোষ সীতার উপর গিয়ে পড়ছে। তার মানে এই যে সীতা রাম যেভাবে পারছে, মানে রামের ভাগটা আসলে সীতা নিছে, এই জিনিসটা এখানে বুঝাইতে চাইছে। ওকে, এরপর বলছে যে রামচন্দ্রের স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছেন। অর্থাৎ রাম স্বামিত্ব 16 আনা পরিচয় দিয়েছে, স্বামী হিসাবে যা যা স্ত্রীর উপর কর্তব্য, যা যা করা দরকার সবই করছে, ঠিক আছে, যা যা প্রভাব খাটানো দরকার। আর সীতা যখন বনবাসের কথা যখন বলছে তখন সীতা বলছে যে আমিও তোমার সাথে বনবাসে যাব বা আমি যেতে পারি, এই মতটা সে দিছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভূতি শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন নাই, কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্ব মানে হচ্ছে বুঝতে পারতো যে স্বামীর অধিকার, স্বামিত্ব পূর্ণ মাত্রায় খাটানো যাইতো না। সীতা অমন অপবিত্র হৃদয়খানি বিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইতো না। আচ্ছা, দেশের কালের নিয়ম অনুসারে, দেশ কালের নিয়ম অনুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামী দাসী নহি অর্ধাঙ্গী। অর্থাৎ বলতেছে আমরা বাঙালি নারীরা, ঠিক আছে, আমরা স্বামীর দাসী নয়, আমরা অর্ধাঙ্গী, মানে আমরা শরীরের অর্ধেক। এটা আমি যুক্তির খাতিরে এটা মানলাম। লেখিকা বলতেছে আমরা তাহাদের গৃহের গৃহিণী। হ্যাঁ, মরণে তো বুঝতে পারছো যে এখানে যে না হয় অন্তত তাহাদের চাকরি উপলক্ষে মানে মরণের কথা বলতেছে। এরপর বলছে অনুগামিনী, সুখ দুঃখে সহভাগিনী, যখন তাদের সুখ দুঃখ হবে আমরা সেটাকে ভাগাভাগি করে নিব। ছায়াতুল্য সহচারী, অর্থাৎ মানে একেবারে ছায়ার মতো সবসময় স্ত্রী সবসময় লেগে থাকবে, এটা কবির ভাষায় বলতেছে। এর বলছে কিন্তু কলিযুগে, মানে হিন্দু যুগের শেষ যুগ, যেটা হিন্দু পুরাণের শেষ যুগ, কিন্তু কলিযুগে আমাদের নাই অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছে তাহা কি কেহু চিন্তা চক্ষে করিয়াছেন। অর্থাৎ কেউ কি সেটা চিন্তা করছেন? এর বলছে আক্ষেপের, এখানে আক্ষেপ করতেছে যে আক্ষেপ অথবা প্রভুদের সৌভাগ্যের আক্ষেপের বিষয় যে আমি চিত্রকর নহি, নতুবা
নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়ে দেখাইতাম। বলছে আমি যদি চিত্রশিল্পী হইতাম তাহলে আমি একে দেখাইতাম যে পুরুষের শরীরের অর্ধেক আর ধরো নারীর শরীরের অর্ধেক, এই অর্ধেক যখন একসাথ হয় তখন কতটা বেখাপ্পা দেখায়। এটা যদি আমি চিত্রশিল্পী হইতাম আমি এটা একে দেখাইতে পারতাম, আমি এটা একে দেখাইতে পারতাম। ওকে, বুঝতেছো তোমরা? একটু জানাও তো, বুঝতেছো? এরপর বলছে হ্যাঁ, এখানে বলছে যে মানে সূক্ষ্ম, মানে এখানে তারা বোঝানো হচ্ছে পাকা কেশ। ওকে, পাকা কেশ বিশিষ্ট বুদ্ধিমানগণ, অর্থাৎ যাদের বুদ্ধি আছে, যাদের চুল সাদা হয়ে গেছে, পেকে গেছে, বলেন যে আমার এই সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়। দ্বিচক্র শকট বলতে বুঝায় মানে সাইকেল আর কি, দ্বিচক্র শকটের ন্যায়। অর্থাৎ যারা বিচক্ষণ, যারা মুরব্বী, এরা বলে যে সংসার হবে দুই সাইকেলের মতো। আচ্ছা, এইবার লেখক বলতেছেন, লেখিকা এবার বলতেছেন এই শকটের এক চক্র পতি অপরটি পত্নী, অর্থাৎ একটা সাইকেলের একটা চাকা সেটা হচ্ছে স্বামী, আরেকটা চাকা সেটা হচ্ছে স্ত্রী। এখন কথা হলো, একটা চাকা যদি নষ্ট হয়ে যায় আরেকটা চাকা সাইকেল কি চলবে? ডেফিনেটলি চলবে না। এখানে সেই জিনিসটা বলছে। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীদেরকে অংশিনী, ঠিক আছে, বা পার্টনার, ঠিক আছে, উত্তমার্থ অর্থাৎ বেটার হাফ, হ্যাঁ, ইত্যাদি বলে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নহে। এরপর বলছে সুকঠিন গৃহস্থ ব্যাপার, হ্যাঁ, সুশৃঙ্খল কে পারে চালাতে, রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে হাতে। বাদ হয়, এরপর বলছে বাদ হয় বোধ হয় এই গৃহস্থের ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারকরা পতি ও পত্নীকে তাহার অর্ধাঙ্গ স্বরূপ বলিয়াছেন। তবে দেখা যাক বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন। এবার বলছে হ্যাঁ, মনীষীরা অনেক চিন্তা ভাবনা করে হিসাব করছে যে পুরুষের অর্ধাঙ্গ হচ্ছে তার স্ত্রী। এবার আমরা এখন বাস্তব চিত্রটা দেখি। মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে। পূর্ব দিকে দর্পণ, দর্পণ মানে হচ্ছে এরকম একটা আয়না, বড় একটা আয়না আছে, যাহাতে আপনি আপাদমস্তক নিরীক্ষণ করিতে পারেন। আপনার দক্ষিণাঙ্গ ভাগ পুরুষ, অর্থাৎ বলতেছে আপনি একটা আয়নার মধ্যে দেখবেন আপনার দক্ষিণ ভাগ হচ্ছে পুরুষ। ওই যে বলছে শরীরের অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, মানে অর্ধাঙ্গ মানে কি, পুরুষের শরীরের অর্ধেক হচ্ছে নারী, ফাইন। তো বলছে আপনার শরীরের দক্ষিণ ভাগ হচ্ছে পুরুষ আর বাম ভাগ হচ্ছে স্ত্রী, অর্থাৎ দক্ষিণ ভাগ আর বামাঙ্গ হচ্ছে মানে এক অঙ্গ হচ্ছে, একদিক হচ্ছে পুরুষ আর একদিক হচ্ছে স্ত্রী। এভাবে সে চিন্তা করতেছে, কল্পনা করতেছে। এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন, অর্থাৎ এবার আপনার আয়নার সামনে দাঁড়ায় এই জিনিসটা এবার দেখুন। আপনার ক্ষীণ বাহু দীর্ঘ এবং স্কুল বাম বাহু দৈর্ঘ্যের 24 ইঞ্চি এবং ক্ষীণ, অর্থাৎ বলতেছে পুরুষ তো অনেক বড়, মানে পুরুষের দেহর আকার আকৃতি। এখানে মনে হয় একটু বানান ভুল আছে, আমাকে একটু জানাইও তো, আমাকে একটু জানাইও। আচ্ছা, তো খেয়াল করো যেখানে ছিলাম, প্লিজ বাইরের কমেন্ট করিও না, একটু বুঝো, মানে বুঝলে জিনিসটা বুঝতে পারবা। তো বলতে যে আমরা যদি এরকম যদি চিন্তা করি তাহলে দেখো পুরুষের স্বাভাবিকভাবে একটু হাইট বেশি হয়, স্বাস্থ্য একটু বেশি হয়, ধরো পুরুষ হচ্ছে এরকম, আর এর পাশে যদি নারীর একটা অঙ্গ যদি চিন্তা করি বা নারীর শরীর অর্ধেক চিন্তা করি তাহলে হবে এরকম। বলছে এই জিনিসটা অনেকটা বেখাপ্পা দেখায়। ওকে, এই জিনিসটা তিনি কল্পনা করেছে। এর বলছে ক্ষীণ ক্ষুব্ধ উচ্চতায় 5 ফিট, বাম স্কন্ধ মানে কাঁধ উচ্চতায় 4 ফিট, তবে মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকতে পড়েছে, কিন্তু আবার ক্ষীণ কর্ণভারে বিপরীত দিকেও একটু ঝুঁকি আছে। ক্ষীণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহৎ, অর্থাৎ ক্ষীণ মানে হচ্ছে তোমার সূক্ষ্ম চিকন এই টাইপের, হস্তিকর্ণ মানে হচ্ছে কি হাতির কান, বাম কর্ণ রাষ্টক কর্ণের মতো, অর্থাৎ গাধার কানের মতো। তো বলছে একটা হাতির কানের মতো আর একটা গাধার কানের ন্যায় দীর্ঘ। দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তি কেমন। যদি এই মূর্তিটা অনেকের মনোমত না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখায়, যে শকট একটি চক্র বড়, হ্যাঁ, এবং আরেক চক্র ছোট, মানে একটা চাকা একটু বড় হয় আর একটা চাকা ছোট হয়, সেই জিনিসটা বলতে সেই শকট অধিক দূর অগ্রসর হইতে পারে না। অর্থাৎ যেই শকটটা, যেই চাকা মানে যেই সাইকেল আপনি দেখবেন যে একটা চাকা বড় আর একটা চাকা ছোট, ওই সাইকেলটা কিন্তু জোরে চলে না। সাইকেল জোরে চলতে হলে দুইটা চাকাই সমান হওয়া লাগে। সে কেবলই একই স্থানে ঘুরিতে থাকিবে, এই ভারতবাসীর উন্নতির পথে অগ্রসর হইতে পারতেছে না। এইবার আসলে তোমাদেরকে একটু সার সংক্ষেপ বলি। অর্থাৎ লেখিকা এখানে বলতেছে তুমি যদি একটা সাইকেল চিন্তা করো, অর্থাৎ এই স্বামী স্ত্রীকে বলা হয় দ্বিচক্র, অর্থাৎ দুইটা চক্র।
এখন আমরা যেটা করি, আমরা বৈষম্য করি যে পুরুষ তাদের প্রভাব বেশি থাকে, স্ত্রী তাদের প্রভাব কম থাকে। এখন সাইকেলের চাকা যদি একটা যদি বড় হয় আর একটা যদি ছোট হয়, সাইকেল কিন্তু চলবে না, তাহলে দুইটাকে সমান করতে হবে। আবার বলছে আমরা যে বলে অর্ধাঙ্গী, এই কথাটাও সঠিক না, কারণ একটা পুরুষ, এইটা হচ্ছে ধরো পুরুষের শরীরের অর্ধেক অঙ্গ, কিন্তু নারীর শরীরের অর্ধেক অঙ্গ নিলে স্বাভাবিক তার থেকে অনেক চিকন হবে আর অনেক ছোট হবে। তাহলে বলতেছে এই যে চিন্তা পুরুষের অর্ধেক নারীর অর্ধেক, এইটা চিন্তা করলেও তো অনেক বেখাপ্পা লাগে। এই জিনিসটা লেখিকা এখানে তুলে ধরতে চেয়েছেন। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো বলো তো? হ্যাঁ, এখানে 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 স্থূল হবে, এটা স্থূল হবে, আমি এই জন্য স্থূলই মনে হইতেছে। ওকে ওকে, বুঝছো? আরে ভাইয়া বুঝতে পারছো? ওকে গুড, তাহলে হোপফুলি এটা বুঝতে পারছো। ওকে, এবার আসো, সমাজে বিধির ব্যবস্থা আমাদিগকে তাহার অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রহিয়াছে। তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। তার সুখ দুঃখ এছলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুর নবদম্পতির প্রেমালাপ কবিতায়, তাহলে নবদম্পতির প্রেমালাপ একটা কবিতা আছে, সেই কবিতায় দুটি চারি ছত্র উদ্ধৃতি করিয়া বাধ্য হইলাম। এর বলছে বর কেন সখী কোণে কাঁদিয়াছ বসিয়া। ওকে, কনে মানে বর বলতেছে, এরপর কনে বলছে পুষি মেনিটিরে ফেলিয়ে এসেছি ঘরে, মানে বলতে বর বলতেছে যে সখী তুমি কেন ঘরের কোণে কাঁদতেছ। তখন কনে বলতেছে যে পুষি মেনি মানে যে বেড়াল ছানাটা আছে ওটাকে ফেলে এসেছি। বর কি করেছে বনে কুঞ্জন ভবনে, মানে বনের মধ্যে কি করছে। কনে দেখিয়াছি বসিয়া টোপাকুল। এরপর বলছে বর জগৎ চানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয়, তোমা তবে সখী বলো কি করিব। কনে এখানে কি লিখছে, আরো কল পারো গোটা ছয়, মনে হয় এই লাইনটাই ছিল। তো এখানে একটা রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতিকে লেখিকা আসলে কোট করছে, যেখানে বোঝানো হয়েছে যে নারীরা খুব সহজে যে কোনো জিনিস যেগুলো খুব সহজলভ্য ওই জিনিসগুলোই চায়। নারীদের প্রশ্ন করলে প্রশ্নের উত্তর সহজ হয়, নারীরা অনেক বেশি পেঁচায় না, এটা ভুল চিন্তাধারা যদিও। তো সেই জিনিসটা এখানে তুলে ধরছে। এরপর বলছে বর বিরহে বেলা কেমন কাটিব, কনে দেব পুতুলের বিয়ে, অর্থাৎ পুতুলের বিয়ে দিয়ে বিরহ যেটা মানে তখন কি করে, যখন কষ্ট হয় হয়, পুতুলের বিয়ে দিয়ে সময় কাটা দিব। পুতুলে বিয়ে হতো, তাই না? পুতুল বিয়ে দিত, এইটা ছোটবেলায় এই খেলা অনেকেই খেলছো। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে শিকার ছায়াতুল্য সহচারী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। তাহলে বুঝতে পারছে এখানে প্রভু বলতে বোঝানো হচ্ছে স্বামী পিএইচডি ডিগ্রি অনার্স মাস্টার্স সব করে ফেলছে, কিন্তু স্ত্রীর বিদ্যার দৌড় বলতেছে যে বোধোদয় পর্যন্ত। মূলত বোধোদয় একটা গ্রন্থের নাম, মানে বোধ উদয় হওয়া পর্যন্ত, মানে এখানে বলতে হচ্ছে যে জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত স্ত্রীর জ্ঞান, মানে স্ত্রীদের জ্ঞান বুদ্ধি এতটুকু, পড়াশোনা এতটুকু, যে জ্ঞান বুদ্ধি হয়েছে তোর শেষ, আর পড়াশোনা লাগবে না। তৎকালীন সময় এরকম নীতি ছিল। স্বামী যখন পৃথিবীর হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের তোমার এটা মনে হয় ডয়ার হবে কিংবা ওয়ার্ডে দৈর্ঘ্য প্রস্থ মানে সেলাই করার জন্য মাপেন। অর্থাৎ পুরুষরা আমাদের মানে এই পৃথিবীতে যা কিছু অর্জন অধিকাংশ জিনিস পুরুষদের। বলছে পুরুষ যখন নক্ষত্র সূর্য থেকে নক্ষত্রের দূরত্ব যখন মাপেন, তখন তার পাশে তার বউ যেটা মাপেন সেটা হচ্ছে ওই যে তোমার একটা বালিশের জন্য যে কোনো জিনিস সেলাই করবে ওটা দৈর্ঘ্য প্রস্থ মাপতেছেন, মানে সেলাইয়ের কাজে তখন ব্যস্ত। অর্থাৎ নারী পুরুষের যে চিন্তাগত যে বৈষম্য সেটা এখানে তুলে ধরছেন। পুরুষ গবেষণা করতেছে মহাকাশ নিয়ে, আর নারী গবেষণা করতেছে যে কতটুকু মাপলে এটা সেলাই করা যাবে এইটা। এর বলছে স্বামী যখন কল্পনার সাহায্যে সুর আকাশে নক্ষত্র, এটা দূর হবে, দূর আকাশে নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যগুলোকে ঘনফল তুলাদণ্ডে মানে দাঁড়িপাল্লায় ওজন করেন। অর্থাৎ স্বামী যখন মানে সূর্যের ঘনফল যখন দাঁড়িপাল্লায় নিয়ে আলোচনা করেন, মানে মহাকাশ রিলেটেড যখন সে গবেষণা করে এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, মানে স্বামী যখন ধূমকেতুর গতি নির্ণয় করতে ব্যস্ত, স্ত্রী তখন রন্ধনশালা মানে হচ্ছে রান্নাঘর বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন। অর্থাৎ একদিকে স্বামী ধূমকেতুর গতি নির্ণয় করতেছে ঘরে, আর স্ত্রী তখন রান্নাঘরের মধ্যে চাল আর ডাল মাপতেছে রান্নার জন্য। তাহলে দুইটা চিত্রের কথা কেন বলেছেন যে স্ত্রীরা নারীরা তারা যে সব দিক থেকে পিছিয়ে আছে। অর্থাৎ স্বামী মহাকাশ নিয়ে গবেষণা করতেছে, স্বামী অনেক বড় বড় জিনিস নিয়ে গবেষণা করতেছে, আর স্ত্রীর গবেষণার বিষয় হচ্ছে ঘরের ভিতরের জিনিসপত্র। এই জিনিসটা এখানে তুলে ধরছে। ওকে, আচ্ছা, এরপর বলছে এবং রাধুনির গতি নির্ণয় করেন। হ্যাঁ, বলি জ্যোতির্বেত্তারা মহাশয়, এখানে পুরুষদেরকে বলছে, মানে জ্যোতির্বিদ মানে হচ্ছে যারা সৌরজগৎ মহাকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলতেছে। হ্যাঁ, আপনার পাশে আপনার সহধর্মিনী কই, অর্থাৎ এই যে আপনি এত বড় বড় আবিষ্কার করতেছেন না, তো আপনার বউ কই? বউ মানে তো অর্ধাঙ্গ, সবসময় বউ থাকে, তো আবিষ্কারের সময় বউ কেন নাই? বউরে কেন রান্নাঘরে পাঠাই দিছেন? এবার এটার উত্তর দেন।
বোধহয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান তবে তথায় পৌঁছিবার পূর্বেই পথিমধ্যে উত্তাপ বাষ্পীভূত হইয়া যাবেন। অর্থাৎ বউরে যদি আপনার সাথে যদি রাখেন, আপনি যে এই যে মহাকাশ গবেষণা করেন, আপনি যে মহাকাশ যান, আপনি যে এত কিছু করেন, মনে হয় আপনার বউরে যদি আপনি যদি পাশে রাখেন তাহলে পৌঁছাবার আগেই মনে হয় আপনি শেষ হয়ে যাবেন। এই ভয়ে আপনি বউকে পাশে রাখেন না, এটা বলতেছে। তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো। বলছে গৃহিণী গেলে সেখানে বিপদ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই জন্য মনে হয় আপনি বউকে পাশে রাখেন না। অনেকেই বলেন স্ত্রীলোকের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, অনেকেই বলেন যে মেয়েদেরকে উচ্চশিক্ষার দরকার নাই, মেয়েদেরকে উচ্চশিক্ষার দরকার নাই, বাদ। ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে মেয়ে চর্বচস্য মানে চিবিয়েও চুষে খেতে পারে এমন, রাঁধিতে পারে মানে মেয়ে রান্না বান্না মোটামুটি পারে, বিবিধ প্রকার সেলাই করতে পারে, দু চারিখানা উপন্যাস পড়তে পারে, মোটামুটি রিডিং করতে পারে, ইহাই যথেষ্ট। অনেকে মনে করেন মেয়েদের পড়াশোনা করে কি হবে, মেয়েরা রান্না করবে, মেয়েরা উপন্যাস পড়তে পারবে, শেষ, মেয়েরা সেলাই করতে পারবে, এটাই টার্গেট, এর বেশি অবশ্যই নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, কিন্তু ডাক্তার বলে না মেয়েরা কম পড়লে হবে না, মেয়েদেরকেও বেশি পড়তে হবে। কেন বেশি পড়তে হবে? যেহেতু মাতার দোষগুণ লইয়া পুত্রগণ দরাদামে অবতীর্ণ হন। অর্থাৎ তুমি মানে এখানে একটা জিনিস বলতেছে যে দাদি জামাই মানে সরি শাশুড়ি আর জামাই চিন্তা করে যে আমার যে সন্তান হবে সে অনেক বড় জ্ঞানী হবে, অনেক মানে মাল্টি ট্যালেন্টেড আমার যে ছেলে হবে বা আমার যে মেয়ে হবে সে হবে মাল্টি ট্যালেন্টেড। ওকে, কিন্তু এইদিকে বউর এক কলমও পড়াশোনা শিখায় না। কিন্তু ডাক্তাররা বলতেছে যে মায়ের যে দোষ গুণ, মায়ের যে মেধা, এটা সন্তানের উপর এই প্রভাবটা পড়ে। তাহলে আপনি বিয়ে করতেছেন মুরুক্ষরে, বিয়ে করছো মুরুক্ষরে, বউ হয়েছে মুরুক্ষ, বিয়ের পর বউরে পড়তে দেয় নাই, আর চিন্তা করতেছে এই গর্ভ থেকে এই পেট থেকে বের হইবে আইনস্টাইন, তাহলে এইটা তো হবে না। এখানে সেই জিনিসটা বলছে, এই লাইনটা ভালো কথা বলছে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রাঘাতের তাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA-BA পাস হয়ে বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরতে থাকে। অর্থাৎ এই জন্য বলছে যে আমাদের অনেকেই পাস করে টুকটাক, কিন্তু ওই মানে মনটা অত জ্ঞানী হয় না, মানে জ্ঞানের দিক থেকে সে আসলে অত বড় হয় না, সার্টিফিকেটের দিক থেকে হয়। তার মায়ের মতো রান্নাঘরেই তার মনটা পড়ে থাকে। তাহাদের বিদ্যা পরীক্ষায় এ কথা সত্য তার উপলব্ধি হইতে পারে। এরপর তিনি এটা বলছেন, আমাদের যৌনিক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রবৃত্তি এখানে কি একটু টাইপিং ভুল আছে দেখো তো, দিনির্ণয়ের কথা বলেন, ঠিক আছে। এরপর বলছে বুঝাইতেছিলেন, শেষে তিনি স্বপ্ন প্রশ্ন করিলেন, অর্থাৎ তিনি প্রশ্ন করছে এরপর, যদি তোমার ক্ষীণহস্ত পশ্চিমে, মানে বুঝতে পারতেছে মানে দিক নির্ণয়ের কথা অ্যাকচুয়ালি বলতেছে আর কি। তো তার এক যৌনিক বন্ধুর কথা বলছে, সে তার ছাত্রকে জিজ্ঞেস করতেছে যদি তোমার ক্ষীণহস্ত পশ্চিমে এবং বাঁ হস্ত পূর্বে থাকে, অর্থাৎ এক হাত মানে ডান হাত, ক্ষীণ শব্দের আরেকটা অর্থ হচ্ছে ক্ষীণ মানে হচ্ছে সরু চিকন, এই অর্থে। তোমার এক হাত যদি পশ্চিমে থাকে আরেক হাত যদি পূর্বে থাকে তবে তোমার মুখ কোন দিকে থাকবে? অর্থাৎ এক হাত যদি পশ্চিমে আরেক হাত যদি পূর্বে, তাহলে তোমার মুখ কোন দিকে থাকবে? এটা তাকে প্রশ্ন করা হয়েছে। উত্তর পাইলেন আমার পশ্চাৎ দিকে, বলতেছে উত্তর দিছে পিছনের দিকে, আমার পিছনের দিকে। আচ্ছা এটা কি হয়? এটা এখানে, এটা এখানে, মাথা কি পিছনের দিকে হয়? হয় না। অর্থাৎ এখানে এটাই বলতে যে তাকে সে যে এই প্রশ্নটা উত্তর দিতে পারে নাই, এটা বলতে যে তার মায়ের দোষের কারণে, তার মা পড়াশোনা করে নাই। আচ্ছা এর বলছে যাহারা কন্যায় ব্যায়াম করায় অনাবশ্যক মনে করেন, জিম করে না জিম, তো বলছে যারা মনে করেন যে মেয়েরা জিম করা যাবে না, মেয়েরা কি লেগে জিম করবো? জিম করবো ছেলেরা। তাহাদের দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পাহলওয়ান মানে পালওয়ান আর কি দেখিতে চাহেন কিনা, অর্থাৎ বলতে ওই যে চিন্তা করে যে নাতি হইব বিশাল বড় শরীরের অধিকারী, ঠিক আছে, নাতি হইব কি বিশাল বড় শরীরের অধিকারী, বডি বিল্ডার্স, বুঝছো, অনেক শক্তিশালী। এইদিকে বৌমারে যে ব্যায়াম করাইতে রাজি না, তাহলে বৌমা যদি ব্যায়াম করে যদি শরীর স্বাস্থ্য যদি ঠিক না করে, ওই ঘর থেকে ওই পেট থেকে কিভাবে পালোয়ান বের হবে? এই সমালোচনা তিনি করছেন। ওকে, এটা বলছে তাদের দৌহিত্র ঘুষিটা খাইয়া থাপ্পড়টা মারিতে পারে এইরূপ ইচ্ছা করেন না, অর্থাৎ চিন্তা করে দৌহিত্র মানে তাদের নাতিপুতি গুলো ঘুষি খাইয়া থাপ্পড় দিয়ে মারতে পারবে এরকম তারা চিন্তা করতেছে, সেরূপ ইচ্ছা করেন। তবে বোধ হয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন, অর্থাৎ বলতেছে সুকুমারী গোলাপ লতিকায় মানে হচ্ছে গোলাপের যে লতা আছে ওই লতাটা হচ্ছে নরম, এখন গোলাপের লতা থেকে চিন্তা করে যে কাঁঠাল ফল পাইবো, কাঁঠাল ফল অনেক শক্ত না, কাঁঠাল অনেক শক্ত, এখন গোলাপের লতায় কি কখনো কাঁঠাল হবে? এরকম। তো তাদের চিন্তাটা হচ্ছে এইরকম। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ হয় মানে অনেক বলবান হবে, পালোয়ান হবে, বরং পয়জার মানে জুতা, পয়জার পেটা হইয়া নত মস্তকে উচ্চ স্বরে বলেন,
বলছে যে মাত মারো ছোট লাগতা হয়, এবং পয়সার লাভ শেষ হইলে দূরে গিয়া পহরকর্তাদের শাসাইয়া বলে যায়, কায় মারতা থা হাম নালিশ করেগা, তাহা হইলে আমি তাহাদিগণে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। অর্থাৎ এই আলোচনাটা আমরা মোটামুটি বুঝতে পারলাম মোটা দাগে লেখিকা আসলে যে জিনিসগুলো সমালোচনা করছে সেই জিনিসগুলো আমরা একটু দেখি। লেখিকা মূলত তার একটা গ্রন্থ ছিল, 1 নাম্বার সেই গ্রন্থ নিয়ে আলোচনা করছে, যে সেই গ্রন্থে আসলে তিনি কি বুঝাইতে চাইছেন, মানুষ কি বুঝছে। এরপর তিনি যে জিনিসগুলো বুঝাইতে চাইছেন যে নারী পুরুষের যে বৈষম্য, এই বৈষম্য, এবং এই বৈষম্যটাকে তিনি অনেক ভাগে ভাগ করেছেন। যেমন শিক্ষা ক্ষেত্রে বৈষম্যটা ভাগ করেছেন, যে শিক্ষা ক্ষেত্রে নারীরা পড়াশোনা করতে পারে না, স্বামী অনেক বড় পড়াশোনা করে, হ্যাঁ স্বামী অনেক পড়াশোনা করে, এবং স্বামীর যেই না ওকে স্বামী অনেক পড়াশোনা করেন সেই শিক্ষা নিয়ে। এবার আরো অনেকগুলো বিষয় তিনি ব্যায়াম নিয়ে তিনি কথা বলেছেন, ওকে। তারপর হচ্ছে ওই যে শিক্ষা দীক্ষা, সেই সব বিষয়গুলোতে তিনি মূলত ফোকাস করেছেন। তো ইত্যাদি এইসব বিষয়গুলো নিয়ে মূলত প্রবন্ধটা লিখেছেন। তো আশা করে বুঝতে পারছেন নেক্সট ক্লাসে আমরা পরের অংশ যেটা এটা খুব ভালো করে পড়বো, এবং আশা করা যায় যে নেক্সট ক্লাস করলে তোমরা প্রবন্ধটা সম্পর্কে আরো অনেক ভালো ধারণা পাবা। প্রবন্ধটা একটু বড় আছে, সো একটা ক্লাস আসলে শেষ করলে তোমাদের জন্য একটু বেশি প্যারা হয়ে যাবে। এই জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত পড়াবো, নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ বাকিটা আমরা পড়াবো, ওকে। সো আজকের ক্লাসটা সবার, হ্যাঁ এটা দিক নির্ণয় হবে, দিক নির্ণয়। তো আজকের ক্লাসে সবাই ভালো থাকো, তাহলে সুন্দর সুস্থ থাকো, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ ভালো থাকবা, নেক্সট ক্লাসটা অবশ্যই করবা। অনেক ভালো ছিল ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ওকে। সারা নাজনীন, গুড। আচ্ছা তাহলে মূল জিনিসটা আশা করি বুঝতে পারছো, যতটুকু পর্যন্ত পড়াইছি এতটুকু পর্যন্ত খুব ভালো করে পড়ো ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি আরব মানুষ ছিলেন না, নন আরব ছিলেন, পার্সিয়ান।